আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই ইন্টারনেট বন্ধের কারণ তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটস পরিণত হয়েছে। এটা একটা মানবাধিকারের বিষয়। ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই এই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, আর তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত। এটা কত বড় একটা জঘন্য যে মানবতা বিরোধী একটা অপরাধ হয়েছে, কাজ হয়েছে, এটা আমরা হয়তো এখনো বুঝতে পারতেছি। এটা আন্তর্জাতিক ভাবেও এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ করে এখানে একটা গণহত্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে। কেবল ইন্টারনেট বন্ধ না, যে যোগাযোগ করতে পারতেছি না, সেটা হয় মুভমেন্টের সময় একটু স্পিড কমায় দেয় আর মোবাইল নেটওয়ার্ক কমায় দিতেছে, কিন্তু এটা একদম বন্ধ করে একটা ক্র্যাকডাউন করে ইলেকট্রনিক মিডিয়াকে ফুল নিজের কবজায় নিয়ে এটা কত লাশ করতেছে আমরা জানি না। এবং ইন্টারনেট যখন বন্ধ তখন আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা এই ঘটনাগুলো জানেন। তো এই বিষয়টা আমাদের অবশ্যই সেন্সিটিভ ভাবে। এদিকে RTV তদন্ত করে এই বিষয়টা বের করেছে যে ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছিল, নাকি ডাটা সেন্টারে আগুন লেগে বন্ধ হয়েছিল, নাকি পলকের নির্দেশে বন্ধ হয়ে গেছিল। কোটা বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মহাখালী খাজা টাওয়ারে ডেটা সেন্টারে পুড়ে যাওয়া নিয়ে জাতিকে দিয়েছিলেন মিথ্যে তথ্য। সংশ্লিষ্টরা বলছেন দুর্যোগ ভবনে আগুন লাগলেও ডেটা সেন্টারের কোনো ক্ষতি হয়নি। কোটা বৈষম্য দূর করার আন্দোলন দুর্বার গতিতে ছড়িয়ে পড়লে রাজধানীর মহাখালীর দুর্যোগ ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় পার করে রাখা গাড়ি ও নিচতলায় স্থাপিত দুর্যোগ ভবনের ইন্টারনেট সার্ভার। প্রতিমন্ত্রী পলক পেয়ে যান খোরা অজুহাত, দেশ জুড়ে বন্ধ করে দেন ইন্টারনেট সেবা। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মহাখালীর খাজা টাওয়ারে রয়েছে ডেটা সেন্টার, যেটি পড়ে যাওয়া দুর্যোগ ভবনের একটি বিল্ডিং পরেই। নিরাপত্তা রক্ষী জানালেন ভবনটির কোনো ক্ষতি হয়নি। এই বিল্ডিং আগুন লাগি নাই, আগুন লাগছে দুর্যোগ অফিসে। RTVর মুখোমুখি প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। তার কর্মরত প্রতিষ্ঠান ফাইবার এট হোম খাজা টাওয়ারের ডেটা সেন্টার থেকে ইন্টারনেট সেবা সরবরাহ করেন। অর্থাৎ খাজা টাওয়ার থেকে একটা মোবাইল অপারেটর যখন তার অফিসকে কানেক্ট করে, একটা ISP যখন তার অন্য অফিসগুলোকে কানেক্ট করে, অন্য পপগুলোকে কানেক্ট করে, তারা আমাদের নেটওয়ার্ক ব্যবহার করে। আমাদের নেটওয়ার্ক যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে সব নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, কারণ আমরা হচ্ছে ওদের ব্যাকবোন। এবং আমাদের নেটওয়ার্ক কিছু হয়নি, আপনাকে নিশ্চিত করছি যে আমাদের নেটওয়ার্ক কিছু হয়নি, শতভাগ আপ অ্যান্ড রানিং ছিল। যেহেতু সরকারিভাবে বন্ধ করা ছিল, এই জন্য মানুষ সেবা পাননি। একই মত প্রযুক্তি বিশেষজ্ঞদেরও। পলক সাহেব যেটা বলছে এটা সম্পূর্ণ একটা মূর্খতার পরিচয় দিয়েছেন এবং দেশের মানুষকে এটা হাস্যরসের উপহার দিয়েছেন। সম্পূর্ণভাবে এটা মিথ্যা এবং ভিত্তিহীন এবং নিজেই গুজব ছড়িয়েছেন এই কথাটি বলে। ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার মূলত জনগণের সঙ্গে প্রতারণা করেছে। দুর্যোগ ভবনে সম্পূর্ণ তাদের নিজস্ব যন্ত্রপাতি, নিজস্ব সার্ভার, নিজস্ব বিষয়, তাদের গাড়ি থেকে শুরু করে তাদের অনেক ডকুমেন্ট, অনেক কিছু পুড়ে গেছে, এটা ওই বিল্ডিংয়ের। তার সাথে একটা টেলিকম সেক্টরের কোনো সম্পর্ক নেই, কোনো সন্দেহ নেই। এটা তো এক ধরনের সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা এবং তাদেরকে তাদের সেবা থেকে বঞ্চিত করা। সুপ্রিয় দর্শক, পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত 15 বছর ধরে পুলিশের লোগোতে, ইউনিফর্মতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের রক্ত লেগে এই ইউনিফর্মটা নোংরা হয়ে গেছে, এই লোগোটা নোংরা হয়ে গেছে। তো এটা পরিবর্তন 2-1 দিনের মধ্যে এটা পরিবর্তন হবে এবং অনেক পুলিশ অফিসার আছে যারা ভালো, তারা চাচ্ছে যে এই ঘৃণ্য পোশাক পরে আমরা আর ডিউটিতে যাব না। এই কারণে অনেকে ডিউটিতে আসতে চাচ্ছে না। তো এই বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল M সাকায়েত হোসেন বলেন, হ্যাঁ, ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে, কারণ অনেকে মন খারাপ, এই পোশাক নিয়ে আমরা আর বেরোতে চাই না। কতদিনের ভিতরে চেঞ্জ করতে চান? যত তাড়াতাড়ি সম্ভব। চাঁদ উঠলে সবাই দেখবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ধীরে ধীরে শান্ত হলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বসে নেই। তারা দেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা করছে এবং তারা 1000 কোটি টাকার প্রজেক্ট ঘোষণা করেছে এবং সংখ্যালঘুদের টার্গেট করেছে। দর্শক, আপনারা এই পাশে একটা পিক দেখতে পাচ্ছেন। এই বিষয় নিয়ে নয়া দিগন্ত একটা রিপোর্ট করেছে। বিদেশে থাকা 5 নেতার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা আওয়ামী লীগের। আমরা নিউজটা যদি একটু দেখি, অস্থিতিশীল করতে 1000 কোটি টাকা পরিকল্পনা, হাতিয়ার বানাতে চায় সংখ্যালঘুদের বাড়ি উপাসনালয়ে হামলার নির্দেশ। রাজধানী সহ সারা দেশে উত্তপ্ত করতে সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের
5 নেতার তত্ত্বাবধানে 1000 কোটি টাকা প্রজেক্ট নিয়েছে দলটি। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া 5 নেতা হলেন সজীব জয়, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, বাহারউদ্দিন নাসিম, মাহবুবুল হক হানিফ। আওয়ামী লীগের এই পরিকল্পনার অংশ হিসাবে প্রধান টার্গেট করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে। গোপনীয়তা রক্ষা করে সদ্য পরিচয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্মীয় সম্পাদক আমির হামজার সাথে কথা বলে জানা যায়, সারা দেশে সংখ্যালঘুদের বাড়িঘরে গোপনীয়তা রক্ষা করে হামলার নির্দেশ আছে বিদেশে পলাতক নেতাদের কাছ থেকে। আশ্বাসও আসছে বড় পুরস্কারের। ছাত্রলীগের ওই নেতা আরও জানান, আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নামার কোনো ইস্যু ও সাহস পাচ্ছে না, সেহেতু সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা করছে। এজন্য ব্যবহার করা হচ্ছে পদবিহীন ছাত্রলীগ ও যুবলীগের তরুণ কর্মীদের। পুরাতন বিভিন্ন সময়ের বড় সমাগমের সাথে আওয়ামী লীগের স্লোগান জুড়ে দিয়ে চালানো হচ্ছে ভাঙচুর গুজব। এর জন্য খরচ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। আমির হামজার কাছ থেকে আরও জানা যায়, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার পরিকল্পনা সফল হলে আওয়ামী লীগপন্থী বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের লোকদের দিয়ে সংখ্যালঘুদের রক্ষার ইস্যু দিয়ে মাঠে নামানো হবে। সেখানে আস্তে আস্তে যোগ দিবে পরিচয়হীন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। সমাগম কন্টিনিউ করতে পারলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আস্তে আস্তে সারা দেশে নেতাকর্মীদের মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে দলটির। রাজধানীর কাটাবন এলাকায় ভিন্ন পরিচয় স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতা কাছ থেকে জানা যায়, সংখ্যালঘুদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও বিএনপি জামাতের বিরুদ্ধে দাঁড় করাতে কাজ করছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। এ কাজের জন্য সংখ্যালঘু ও সুশীল সমাজের কিছু ব্যক্তির কাছে টাকা পৌঁছে দিতে জয়দেব নন্দীকে অর্থ দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুর রাজ্জাক। তো দর্শক, আওয়ামী লীগের কোনো পরিকল্পনায় কাজ করছে না। এর আগে প্রধান বিচারপতিকে দিয়ে ডক্টর ইউনূসকে অবৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর কৌশলটাও বিফলে গেছে। এরপর তারা এই সংখ্যালঘুদেরকে নিয়ে নতুন করে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে। ইনশাআল্লাহ এদের এই অসৎ পরিকল্পনা বাংলার ছাত্র সমাজ ও জনগণ কখনোই হতে দিবে না। গতকাল আপনাদের একটা ভিডিও দেখাইছি যে ভারত থেকে কিছু সংখ্যালঘু বাংলাদেশে আনা হয়েছে এবং তারা আন্দোলন করতেছে। তো একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করতেছে যে ও বলতেছে যে 40 বছরে আমার কলিগের সংসার ভেঙে গেছে। তো তখন সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে সেই কলিগের বাড়ি কোন থানায় বা আপনার বাড়ি কোন থানায়, সে বলতে পারেনি। তো সে ভারত থেকে আসছে, সে কীভাবে বলবে তার বাড়ি কোন থানায়? এইরকম পরিস্থিতি। দর্শক, আপনারা এই পাশে আরেকটা পিক দেখতে পাচ্ছেন যে যারা আওয়ামী লীগের ব্যানারে এই ছাত্রদের উপর গুলি চালিয়েছিল, তারা এখন কিন্তু হিন্দুদের ব্যানারে, সংখ্যালঘুদের ব্যানারে নেমে আন্দোলন করতেছে। তো এদেরকে চিনে রাখেন। ছাত্র সমাজকে বলবো, আপনারা এদেরকে চিনেন, এদেরকে টার্গেট করেন এবং এদেরকে উচিত শিক্ষা দেন। দর্শক, এখন আসি অন্য একটা বিষয় নিয়ে। টিপকাণ্ডের সেই কনস্টেবল তিনি প্রেস ক্লাবের সামনে থেকে সংবাদ সম্মেলন করেছে এবং তিনি তার চাকরি ফিরে পেতে চাচ্ছেন। টিপকাণ্ডে আলোচিত কনস্টেবল নাজমুল তারেক এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন, মূলত তার চাকরি ফেরত পাওয়ার দাবিতে। আমরা একটু তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আজকে আপনি কেন এখানে অবস্থান নিয়েছেন? আসলে আজকে মূলত আসা হলো একটা সত্য ঘটনাকে তুলে ধরার জন্য। এতদিন আমরা বলতে পারিনি, এই দুঃশাসন সরকার থাকাতে আমরা বলতে পারিনি, কিন্তু এখন আমাদের সুযোগ হয়েছে সত্যকে তুলে ধরার। প্রথমত দেশবাসীর কাছে আমি বলবো যে আমার এই ঘটনা আমি সম্পূর্ণ নিরাপরাধ, আমার কোনো দোষ নাই। আমার দোষ একটাই, আমি যাইতেছি উল্টা পোশাক পরা অবস্থায় আমাকে ধরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরবর্তী সে লতা সমর্থা নিজেকে বাঁচানোর জন্য আমার সুপরিকল্পিতভাবে মুসলমান হিসেবে উনি একটা সাম্প্রদায়িক কিছু সৃষ্টি করছে। আজকে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যে অনেক মুসলমান মন্দির পাহারা দিচ্ছে। আজকে অনেকেই বলতেছে, শাহবাগে যারা আমার সময় আন্দোলন করছিল তারাই বলতেছে, আমি দেখতেছি যে দেখো আমি খুব শান্তি পাচ্ছি, আমরা খুব প্রাইভেট করতেছি, যে মাদ্রাসা ছেলেপেলে মন্দির পাহারা দিচ্ছে। কিন্তু সেই মাদ্রাসা কেন আমার সময় দাড়ি টুপি থাকা কারণের জন্য আমাকে ট্যাগ দেওয়া হলো জামাত শিবির, এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার অবিলম্বে আমার চাকরি ফেরত চাচ্ছি। তো দর্শক, আপনারা কনস্টেবল নাজমুল তারেকের কথাটা শুনলেন। তো আপনারাও কি চান যে এই কনস্টেবল তার চাকরি ফিরে পাক?
হ্যাঁ অথবা না কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আপনাদের এখন একটা সুখবর দেয়, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে পুঁজিবাজারের উত্থান অব্যাহত 2000 কোটি টাকা ছাড়ালো ডিএসসির লেনদেন। তো এখন পুঁজিবাজারের লেনদেন বাড়ার কারণ কি আপনারা সেটা বুঝতে পারছেন? এই পুঁজিবাজার পুরোটা নিয়ন্ত্রণ করত দরবেশ বাবা সালমান এফ রহমান। এই দরবেশ বাবা এগুলো সিন্ডিকেট করে রাখতো, এই কারণে গত 15 বছর ধরে পুঁজিবাজারে এরকম অবস্থা। তেমন এই দরবেশ বাবা নেই, পুঁজিবাজারে এখন উত্থান শুরু হয়েছে। ইনশাল্লাহ আরও অনেক কিছু হবে, আপনারা সামনেতে দেখতে পাবেন। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সেক্টরে বসেছিল সেই সেক্টরটাই ধ্বংস করে ফেলেছে। আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যে এলাকায় বাস করত, সেখানে তার প্রতিদিন চাঁদা উঠতে 2 কোটি টাকা শুধু চাঁদা তুলতো, প্রত্যেক দিনের চাঁদা। চিন্তা করতে পারেন, তার গুন্ডা বাহিনীদের লেলিয়ে দিয়ে একজন ফুটপাতে যদি কেউ বাদাম বিক্রি করে তার পর্যন্ত চাঁদা দিতে হয়। এবং ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ী আছে, ছোটোখাটো ব্যবসায়ী আছে, তাদের সবার কাছ থেকে এরকম চাঁদা তোলা হতো। তো এখন এই আসাদুজ্জামান খান পলাইছে, এখন এই চাঁদাবাজিও বন্ধ হয়ে গেছে, সব জিনিসের দামও কমে গেছে। এখন একজন পেয়ারা বিক্রি করতো 60 টাকা কেজি, সে এখন বেচতেছে 30 টাকা কেজি। তো ভাই পেয়ারের দাম একবার অর্ধেক কেন? তো বলতেছে যে চাঁদা দিতে হচ্ছে না, এই কারণে। সুপ্রিয় দর্শক, আর কয়েকটা নিউজ দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব। আপনারা এই পাশে একটা পিক দেখতে পাচ্ছেন যে স্ত্রী সন্তান সহ হাসান মাহমুদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। হাসান মাহমুদ এ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা সে বিদেশে পাচার করেছে। এখন পর্যন্ত সেই টাকা দিয়ে সংখ্যালঘুদের দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তারা করতেছে। ইনশাআল্লাহ বাংলার জনগণ এদের এগুলো হতে দিবে না এবং এদেরকে বিদেশ থেকে দেশে এনে বিচারের আওতায় আনা হবে, আয়নাঘরে রাখা হবে। এরপর আপনারা এই পাশে আরেকটা পিক দেখতে পাচ্ছেন যে ছাগলনাইয়া থানায় কম্পিউটার সরঞ্জাম দিল জামাত। তো আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় সকল থানায় পুড়িয়ে দেওয়া হয়েছে, সেইভাবে এই থানাও পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে। তো থানা সচল রাখার জন্য তো কম্পিউটারের দরকার, তারপর প্রিন্টারের দরকার। এ কারণে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে তাদেরকে প্রিন্টার, কম্পিউটার এগুলো কিনে দেওয়া হয়েছে, আরও যেগুলো সরঞ্জাম লাগে এগুলো কিনে দেওয়া হয়েছে এবং থানাকে সচল করে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এবার একটা আলোচিত বিষয় নিয়ে কথা বলবো। আপনারা এই পাশে একটা পিক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাতে ইসলামের প্রেস বিজ্ঞপ্তি। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার জামাতের আমির জনাব মোহাম্মদ ইউনুস গত 7 আগস্ট ইউনিয়ন জামাতের একটা সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে সংগঠনের সিদ্ধান্ত বাইরে গিয়ে শৃঙ্খলা বিরোধী বক্তব্য দেওয়ায় সদস্যপদ ও রকনিয়াত বাতিল করা হলো অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামী। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে আসলে জামাত নেতা কি বক্তব্য দেওয়ার কারণে তাকে বরখাস্ত করা হলো এবং তার রকনিয়াত বাতিল করা হলো। আসলে তিনি বক্তব্য দিতে গিয়ে একটু অতিরঞ্জিত বক্তব্য দিয়ে ফেলেন, এই কারণে তার রকনিয়াত এবং সদস্যপদ বাতিল করা হয়েছে। তো দর্শক, আপনাদের অনুরোধে জামাত নেতার সেই ভিডিওটা আপনাদের দেখাতে চাই। তো চলুন ভিডিওটা দেখি। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন এবং জামাত নেতা ইউনুসের বক্তব্য শুনলেন। তিনি আংশিক সত্য কথা বলেছেন। জামাত শিবির, বিএনপি, ছাত্র জনতা সবাই মিলে আসলে এই আন্দোলনকে সফল করেছে। এখানে শুধু জামাত শিবিরের নামটা নেওয়া ঠিক হয়নি, এই কারণে এটা ওনার ভুল হয়েছে, এই কারণে তার সদস্যপদ বাতিল করে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামীতে কেউ কোনো ভুল করে পার পাবে না, শিবিরেও এরকম কেউ ভুল করে পার পাবে না। যে এটা আওয়ামী লীগ বিএনপির মতো সংগঠন নয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে প্রত্যেকটা বক্তব্যে এক একটা ভুল বক্তব্য দেয়, বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়, তারপরও তার কোনো বিচার হয় না, আচার হয় না, কিচ্ছু হয় না। তো বাংলাদেশ জামাত ইসলামী এরকম না, এই কারণে তারা শৃঙ্খল একটা দল এই পর্যন্ত টিকে আছে শক্তিশালীভাবে। সুপ্রিয় দর্শক, আর একটা নিউজ দিয়ে আজকের ভিডিও শেষ করব। সেটা হলো যে আপনাদের মনে আছে কিনা 2016 সালের ঘটনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে হত্যা করা হয়েছিল। তো সেই হত্যার দায় দেওয়া হয়েছিল শিবির নেতা হাফিজকে।
এবং শিবির নেতা হাফিজকে গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ডের প্রথম দিনেই তার মৃত্যু হয়। তার পরিবার থেকে ওষুধ বড়ি দিতে চেয়েছিল, দিতে দেয়নি, এবং মৃত্যুর আগে সে পানি চাইছিল, পানিও দেয়নি। রিমান্ডের প্রথম দিন মৃত্যু হওয়ার কারণ হলো যে এই শিবিরের এই নেতা হাফিজ ভাই ইনি ক্যান্সারের রোগী ছিলেন, তিনার ক্যান্সার হয়েছিল, এবং প্রতিবেশীরা বলেছে যে হাফিজ একটা ম্যাসিও মারিছে, এরকম প্রমাণ তারা পায়নি, বা হাফিজ একটা ম্যাসি মারতে পারে এরকম ছেলে সে নয়। প্রতিবেশীরা সবাই সাক্ষী দিচ্ছে যে এর মতো ভালো ছেলে আমরা এই এলাকায় একটাও দেখিনি। তো সেরকম একজন নিরীহ ক্যান্সারের রোগী তাকে পুলিশ ধরে নিয়ে যেয়ে রিমান্ডে মেরে ফেলেছে। তার পরিবার থেকে ওষুধ দিতে চেয়েছিল, ওষুধ দিতে দেয়নি, এবং সে মারা যাওয়ার আগে একটু পানি চেয়েছিল, পানিও দেয়নি। তো একজন ক্যান্সারের রোগীকে এইভাবে পিটিয়ে হত্যা করেছে এই পুলিশ বাহিনীরা। এবং আমরা গত 15 বছর ধরে দেখে আসতেছি বাংলাদেশে যেখানে যেটাই খুন হোক, যে খুন ধর্ষণ যেটাই হোক, তখন তারা এই জামাত শিবির অথবা বিএনপির নাম দিয়ে তাদেরকে জেলে ভরে দেয়, রিমান্ডে নেওয়া হয়, বছরের পর বছর জেল খাটিচ্ছে। অথচ তারা কোনো তদন্ত ছাড়াই এগুলো করতেছে। আর আসল অপরাধী যারা খুন করেছে তারা মুচকি হাসে আর বলে একটা খুন করেছি, দেশে তো কোনো বিচার হচ্ছে না, আমাদের কিছুই বলা হচ্ছে না, এরপর আরও 10টা খুন করব, আমাদের কিছুই হবে না। তো এরপর তারা আরও 10টা খুন করতেছে, আরও 10 জন আসামি হচ্ছে জামাত শিবিরের এবং বিএনপির নেতাকর্মীরা। এরকমভাবে 15টা বছর চলে এসেছে। এই কারণে দেশে খুন খারাপি, নির্যাতন, ধর্ষণ এগুলো বেড়ে গেছে, কারণ সঠিক বিচার হয়নি। এই 15 বছর ধরে কোনো সঠিক বিচার হয়নি। কে বা কারা হত্যা করলো কোনো তদন্ত ছাড়াই জামাত শিবিরের ছেলেপেলেদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বছরের পর বছর জেল দেওয়া হচ্ছে, আয়না ঘরে রাখা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই ফেরাউনের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছে। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। এবং বাংলার জনগণ এবং ছাত্র সমাজদের বলবো, আপনারা আর কিছুটা দিন সক্রিয় থাকেন, যাতে করে আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনীরা যেন সংখ্যালঘুদের দিয়ে আর কোনো পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারে। আমাদের এই স্বাধীনতা যেন আমরা উপভোগ করতে পারি। এত কষ্ট করে যে স্বাধীনতাটা এসেছে হাজার হাজার শহীদদের বিনিময়ে, আমরা যেন এটা উপভোগ করতে পারি। তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।